বন্ধুগণ, ট্যাট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শুধুমাত্র এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেনগুলি রয়েছে সেগুলি পড়লেই কিন্তু যথেষ্ট নয়। শুধুমাত্র এমসিকিউ পড়লে হবে না, পড়তে হবে সমস্ত টপিকের বিস্তারিত তথ্য। তাই আজকের এই প্রক্রিয়া আমরা শুরু করতে যাচ্ছি। ট্যাট পরীক্ষার সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বঙ্কিমচন্দ্র। আজকের এই ভিডিওতে বঙ্কিমচন্দ্র সম্পর্কে খুঁটিনাটি সমস্ত তথ্য পেয়ে যাবেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন ২৬ জুন ১৮৩৮ খ্রিস্টাব্দে। ৮ এপ্রিল ১৮৯৪ খ্রিস্টাব্দের উনি পরলোক গমন করেন। উনি ছিলেন ১৯ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও বাংলা উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসাবে গণ্য করা হয়, তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকা সূত্রে ছিলেন ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন, অর্থাৎ তিনি ডিসি পদে কর্মরত ছিলেন। তিনি বাংলা ভাষায় আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসাবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসাবেও পরিচিত। ২৬ জুন ১৮৩৮ অর্থাৎ ১৩ আষাঢ় ১২৮৫ বঙ্গাব্দ, কাঁঠালপাড়া গ্রাম, নৈহাটি, উত্তর ২৪ পরগনা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারতে তিনি জন্মগ্রহণ করেন। ৮ এপ্রিল ১৮৯৪ মাত্র ৫৫ বছর বয়সে, অর্থাৎ ২৬ চৈত্র ১৩০০ বঙ্গাব্দ, কলকাতায় বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারতে তিনি পরলোক গমন করেন। তার স্ত্রীর নাম ছিল রাজলক্ষ্মী দেবী। বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ ১৮৮২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। উপন্যাসের কবিতা ছন্দে বন্দে মাতরম ১৯৩৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্রোত হিসাবে স্বীকৃতি পায়। এখন দেখে নেন বঙ্কিমচন্দ্রের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য। এই তথ্যগুলি থেকেই কিন্তু বিভিন্ন যে পরীক্ষকরা বিভিন্ন এমসিকিউ তৈরি করে, তাই তথ্যগুলি কাহিনীর মতো অবশ্যই জেনে নিতে হবে। বঙ্কিমচন্দ্র জন্ম হয় বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। তারিখ ২৬ জুন ১৮৩৮। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে। বঙ্কিমচন্দ্রের পূর্বপুরুষ রামজীবন চট্টোপাধ্যায় কাঁঠালপাড়ার রঘুদেব ঘোষালের কন্যা বিবাহ করেন। রামজীবনের পুত্র তথা বঙ্কিমচন্দ্রের প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পৌত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র, মাতা দুর্গা সুন্দরী দেবী। বঙ্কিমচন্দ্রের পূর্বে তার আরও দুই পুত্রের জন্ম হয়, শ্যামাচরণ ও সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমের জন্মকালে তিনি সদ্য অবিভক্ত মেদিনীপুর জেলার ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছিলেন। এখন আরেকটু জেনে নেওয়া যাক বঙ্কিমচন্দ্রের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা সম্পর্কে। জন্মের পর ৬ বছর বঙ্কিমচন্দ্র কাঁঠালপাড়াতেই অতিবাহিত করেন। ৫ বছর বয়সে কুলপুরোহিত বিশ্বেশ্বর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের হাতেখড়ি হয়। শিশু বয়সেই তার অসামান্য মেধার পরিচয় পাওয়া যায়। বঙ্কিমের কনিষ্ঠ সহোদর
পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, শুনিয়াছি বঙ্কিমচন্দ্র একদিনে বাংলা বর্ণমালা আয়ত্ত করিয়াছিলেন। যদিও গ্রামের পাঠশালায় বঙ্কিমচন্দ্র কোনোদিন যাননি। পাঠশালা গুরুমশাই রামপ্রাণ সরকার বাড়িতে তার গৃহ শিক্ষক নিযুক্ত হন। বঙ্কিমচন্দ্রের রচনা থেকে মনে হয় তিনি রামপ্রাণের শিক্ষা থেকে বিশেষ উপকৃত হননি। তিনি লিখেছেন, সৌভাগ্যক্রমে আমরা ৮-১০ মাসে মহাত্মার হস্ত হইতে মুক্তিলাভ করিয়া মেদিনীপুর গেলাম। 1888 সালে বঙ্কিমচন্দ্র পিতা কর্মস্থল মেদিনীপুরে আনিত হয়। সেখানে তার প্রকৃত শিক্ষার শুরু হয়। মেদিনীপুরের ইংরাজি স্কুলের প্রধান শিক্ষক জনৈক এফ টিফের পরামর্শে যাদবচন্দ্র শিশু বঙ্কিমকে তার স্কুলে ভর্তি করে দেন। এখানেও বঙ্কিম অল্পকালের মধ্যেই নিজ কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হন। পূর্ণচন্দ্রের রচনা থেকে জানা যায়, বার্ষিক পরীক্ষার ফলে সন্তুষ্ট হয়ে টিট সাহেব বঙ্কিমকে ডাবল প্রমোশন দিতে উদ্যত হলে যাদবচন্দ্রের হস্তক্ষেপে তিনি নিরস্ত হন। 1847 সালে টিট ঢাকায় বদলি হয়ে গেলে সিনক্লিয়ার তার স্থলাভিষিক্ত হন। তার কাছেও বঙ্কিম প্রায় ১.৫ বছর ইংরাজি শিক্ষা গ্রহণ করেন। 1849 সালে বঙ্কিমচন্দ্র পুনরায় কাটালপাড়ায় ফিরে আসেন। এই সময় কাটালপাড়ায় শ্রী রাম ন্যায় বাগীশের কাছে বঙ্কিম বাংলা ও সংস্কৃতের পাঠ নেন। বঙ্কিমচন্দ্র খুব ভালো আবৃত্তিকারও ছিলেন। সংবাদ প্রভাকর ও সংবাদ সাধুরঞ্জন নামক সংবাদপত্রে প্রকাশিত বহু কবিতা তিনি এই বয়সে কণ্ঠস্থ করে ফেলেন। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত বিদ্যাসুন্দর কাব্য থেকে বিদ্যার রূপ বর্ণন ও জয়দেব প্রণীত গীত গোবিন্দম কাব্য থেকে ধীরে ধীরে সমীরে যমুনা তীরে কবিতা দুটি তিনি প্রায়শই আবৃত্তি করতেন। এছাড়াও পণ্ডিত হলধর তর্কচূড়ামণির কাছে এই সময় তিনি মহাভারত শ্রবণ করতেন। হলধর তাকে শিক্ষা দেন শ্রীকৃষ্ণ আদর্শ পুরুষ ও আদর্শ চরিত্র। এই শিক্ষা তার পরবর্তী জীবনে রচিত নানা রচনাতে প্রতিফলিত হয়েছিল। কিছুকাল পরে 1849 সালে হুগলি কলেজের আধুনিক হুগলি মহসিন কলেজ ভর্তি হন তিনি। এখানে তিনি 7 বছর পড়াশোনা করেন। হুগলি কলেজ পড়াকালীন 1853 সালে জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মাসিক 8 টাকা বৃত্তি লাভ করেন। এই বছরই সংবাদ প্রভাকরে কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 20 টাকা পুরস্কার লাভ করেন। হুগলি কলেজ অধ্যয়নকালেই বঙ্কিমচন্দ্র কবিবর ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর ও সংবাদ সাধুরঞ্জন গদ্য পদ্য রচনা আরম্ভ করেন। পরবর্তীকালে তার বহু রচনা এই দুই কাগজে প্রকাশিত হয়। হুগলি কলেজে 1856 সালে সিনিয়র বৃত্তি পরীক্ষায় সব বিষয়ে তিনি কৃতিত্ব প্রদর্শন করেন। এই 2 বছরের জন্য 20 টাকা বৃত্তি লাভ করেন। এই বছরেই তিনি হুগলি কলেজ ছেড়ে আইন পড়ার জন্য কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1857 সালে জানুয়ারি মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা প্রবর্তন করেন। প্রেসিডেন্সি কলেজের আইন বিভাগ থেকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বঙ্কিমচন্দ্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। পরের বছর 1859 সালে প্রথমবারের মতো বিএ পরীক্ষা নেওয়া হয়। মোট 10 জন ছাত্রের প্রথমবারে পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছেন কেবলমাত্র বঙ্কিমচন্দ্র ও যদুনাথ বসু। তার বাবার মতো তিনিও সরকারি চাকরিতে যোগদান করেন।
ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে। সারা জীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যান। স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে দুটি খেতাব পুরস্কার ভূষিত করেছিলেন। 1891 সালে রায় বাহাদুর খেতাব এবং 1894 সালে চ্যাম্পিয়ন অফ দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার খেতাব। তবে সরকারি কর্মকর্তা নয়, বরং লেখক, বাংলা তথা ভারতের নবজাগরণের অন্যতম মুখ হিসেবে তিনি অধিক প্রখ্যাত। বিবাহ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। বঙ্কিমচন্দ্রের প্রথম বিয়ে হয় 1849 সালে। তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। নারায়ণপুর গ্রামের মোহিনী নাম্ভি এক পঞ্চবর্ষীয়া নাবালিকার সাথে তার বিবাহ হয়েছিল। কিন্তু চাকুরি জীবনের শুরুতে যশোর অবস্থানকালে 1859 সালে এ পত্নীর মৃত্যু হয়। অতঃপর 1860 সালে জুন মাসে হালি শহরের বিখ্যাত চৌধুরী বংশের কন্যা রাজলক্ষ্মী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। এখন জানা নেওয়া যাক কর্মজীবন সম্পর্কে একটু তথ্য। তার কর্মজীবনের সংক্ষিপ্ত তালিকাটা এরকম। তিনি বিভিন্ন জায়গায় কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করে গেছেন। এটা হতে পারে হুগলি জেলা, হতে পারে কলকাতা, আলিপুর, জাজপুর, হাওড়া, ঝিনাইদহ, সমস্ত জায়গায় তিনি সেই ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করে গেছেন। অর্থাৎ কাজের যে অভিজ্ঞতা সেটা ছিল প্রচুর। এখন জেনে নেওয়া যাক বঙ্কিমচন্দ্রের মৃত্যু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শেষ জীবনে তার স্বাস্থ্যের অতটা ভালো ছিল না। 1894 সালের মার্চ মাসে তার বহুমূত্র রোগ বেশ বেড়ে যায়। এই রোগে অবশেষে তার মৃত্যু হয় এপ্রিল 8, 1894, বাংলা 26 চৈত্র 1300 সাল তার মৃত্যু হয়েছিল। সাহিত্যের অবদান সম্পর্কে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু তথ্য। বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী ছিল তার প্রথম সার্থক উপন্যাস, যেটা বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিল উপন্যাসের ক্ষেত্রে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম 15টি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে একটি ইংরেজি ভাষার উপন্যাস ছিল। বঙ্কিমচন্দ্র বাংলা ভাষাকে প্রথম সাহিত্যকার মর্যাদা দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট আসলে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে। তৎকালীন সময়ে প্রথা ও সংস্কার আন্দোলন, হিন্দু ধর্মের পুনরুদ্ধার, হিন্দু ধর্মের রক্ষণশীলতা, প্রাচ্য পাশ্চাত্য ভাবধারার সংঘাত, প্রগতিশীল ভাবধারার অভাব, সমাজতান্ত্রিক ভাবধারার প্রাধান্য প্রভৃতি হলেও 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে আর্থসামাজিক পটভূমিকা এবং পটভূমিকারই বঙ্কিমের উপন্যাস রচনা প্রেক্ষাপট এবং বঙ্কিমী শৈলী এবং বঙ্কিমী রীতি নামে পরিচিত। তার উপন্যাসগুলি হলো এরকম। প্রথমে লিখেছেন তিনি দুর্গেশ নন্দিনী, এরপর কপালকুণ্ডলা, এরপর লিখেছিলেন মৃণালিনী, এরপর লিখেছেন বিশ্ববৃক্ষ, এরপর লিখেছেন ইন্দিরা, এরপর লিখেছিলেন যুগলাঙ্গুরীয়, তারপর উপন্যাসটি হলো চন্দ্রশেখর, তারপর উপন্যাসটি রাধারানী, এরপরে লিখেছেন রজনী, এরপরে লিখেছেন কৃষ্ণকান্তির উইল, এরপরে লিখেছেন রাজ সিংহ, এরপর উপন্যাসটি হলো আনন্দমঠ, তারপরের উপন্যাসটি হলো দেবী চৌধুরানী। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে ভালো। ইন্দিরা, যুগলাঙ্গুরী ও রাধারানী ত্রয়ী সংগ্রহ, দেবী চৌধুরানী, আনন্দমঠ, সীতারাম ত্রয়ী উপন্যাস, রাজমোহন ওয়াইফ হলো ইংরেজি ভাষার একটি উপন্যাস। তার প্রবন্ধ গ্রন্থগুলি অনেকটা এরকম: কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণ চরিত্র, বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা, প্রবন্ধ পুস্তক, সাম্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ, মুচিরাম গোড়ের জীবন চরিত্র, ব্যঙ্গ প্রবন্ধ সংকলন। এরপর রয়েছে বিবিধ প্রবন্ধের মধ্যে ললিতা, পুরাকালীন গল্প, ধর্মতত্ত্ব, সহজ রচনা শিক্ষা, শ্রীমদ্ ভগবদ্গীতা, কবিতা পুস্তক।
এই এছাড়াও কিছু সম্পাদনামূলক গ্রন্থাবলী রয়েছে, যেমন দীনবন্ধু মিত্রের জীবনী, বাংলা সাহিত্যে পেরিচাঁদ মিত্রের স্থান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী। এখন আজকের এই ভিডিওতে বঙ্কিমচন্দ্রের যে বিভিন্ন উপন্যাস এবং প্রবন্ধগ্রন্থ রয়েছে সেটার সম্পূর্ণ তথ্য, চরিত্র, কাহিনী, এগুলো একটু শুরু করতে যাচ্ছি। হয়তো বা আজকের ভিডিওতে সবগুলো হবে না, পরের নেক্সট ভিডিওতে এটা অবশ্যই আমরা সমাধান করে দেব, সমস্ত তথ্যটা পেয়ে যাবেন। প্রথমে যে উপন্যাসটি লিখেছেন দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী একটি ঐতিহাসিক রোমাঞ্চ উপন্যাস, যা বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য উপন্যাস। এই উপন্যাসের কাহিনী ষোড়শ শতাব্দীর উড়িষ্যা অধিকার নিয়ে মুঘল ও পাঠানের মধ্যে সংঘর্ষ প্রেক্ষাপটে গড়ে উঠেছে, যেখানে দুর্গেশ নন্দিনী নামে এক সুন্দর ও সাহসী নারীর চরিত্র প্রধান আকর্ষণ। কাহিনী: উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস, যা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। এটি উড়িষ্যার অধিকার নিয়ে মুঘল ও পাঠানের মধ্যে যুদ্ধের প্রেক্ষাপটে দুর্গেশ নন্দিনী নামে এক সুন্দর ও সাহসী নারীর জীবন ও তার ভালোবাসার কাহিনী নিয়ে গঠিত। দুর্গেশ নন্দিনী তিনি একজন প্রভাবশালী সামন্ত প্রভুর কন্যা, যিনি সুন্দর ও সাহসী এবং তার পিতার প্রতি গভীর শ্রদ্ধাশীল। ইউসুফ রয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি একজন পাঠান যিনি দুর্গেশ নন্দিনীকে ভালোবাসেন। রয়েছেন জঙ্গি, তিনি দুর্গেশ নন্দিনীর পিতা, তার কর্মচারী, যিনি ইউসুফের প্রতি ঈর্ষায়িত। মুঘল ও পাঠানের যুদ্ধ। উপন্যাসটি এই দুই দলের মধ্যে যুদ্ধের প্রেক্ষাপটে গড়ে উঠেছে, যা দুর্গেশ নন্দিনী ও ইউসুফের ভালোবাসাকে আরও জটিল করে তোলে। চরিত্রগুলির মধ্যে রয়েছে, মূল চরিত্রটি হলো দুর্গেশ নন্দিনী। তিনি একজন সুন্দরী, বুদ্ধিমান ও সাহসী নারী, যিনি ভালোবাসার জন্য সব বিপদ অগ্রাহ্য করতে পারেন। রয়েছেন ইউসুফ, তিনি একজন পাঠান যিনি দুর্গেশ নন্দিনীকে ভালোবাসেন এবং তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। রয়েছেন জঙ্গি, তিনি ইউসুফের প্রতি ঈর্ষায়িত এবং দুর্গেশ নন্দিনীকে পেয়ে মরিয়ার চেষ্টা করেন। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে দুর্গেশ নন্দিনী ইউসুফের পরিবারের সদস্য, তাদের বন্ধু এবং শত্রু, যারা গল্পের প্রেক্ষাপটে তৈরি করে। উপন্যাসটির তাৎপর্য: দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য উপন্যাস এবং এটি বাংলা কথা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নতুন দিগন্ত উন্মোচন করে। এই উপন্যাসটি বাংলা ভাষা সাহিত্যিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর পরেই তিনি রচনা করেন কপালকুণ্ডলা 1866 খ্রিস্টাব্দে। এটি রোমান্টিক ও ঐতিহাসিক উপন্যাস। এটি কপালকুণ্ডলা নামে এক সুন্দরীর গল্প, যা বনের একাঞ্চলে বেড়ে ওঠে এবং নবকুমার নামে এক যুবকের প্রেমে পড়ে। উপন্যাসটি প্রধানত দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে কপালকুণ্ডলার শৈশব, প্রকৃতি এবং প্রতিপালক কাপালিকের জীবন। দ্বিতীয় অংশে নবকুমার ও কপালকুণ্ডলার প্রেম, বিবাহ এবং তার পরে তাদের বিবাহের জীবনের জটিলতা প্রকাশ পেয়েছে। কপালকুণ্ডলার উপন্যাসের কাহিনী অনেকটা এইরকম। কপালকুণ্ডলা নামে এক সুন্দরী নারী যে বনে বেড়ে ওঠে, তার প্রতিপালক কাপালিক নামে এক যোগী সন্ন্যাসী। নবকুমার নামে এক যুবক যিনি কপালকুণ্ডলার প্রতি আকৃষ্ট হন। কপালকুণ্ডলার প্রতি নবকুমারের প্রেম এবং তাদের বিবাহ। কপালকুণ্ডলার শহর জীবনের সাথে মানিয়ে নিতে না পারা এবং নবকুমারের প্রথম স্ত্রীর প্রতি তার সন্দেহ। পরিশেষে নবকুমার ও কপালকুণ্ডলার সম্পর্কের জটিলতা এবং তাদের বিচ্ছেদ। এই উপন্যাসের প্রধান চরিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কপালকুণ্ডলা। তিনি উপন্যাসের নায়িকা, এক সুন্দরী এবং সরল প্রকৃতির নারী যিনি বনের পরিবেশে বেড়ে ওঠে।
এরপর রয়েছেন নবকুমার, যিনি উপন্যাসের নায়ক। তিনি কপালকুণ্ডলার প্রেমে পড়েন এবং তাদের বিবাহ করেন। রয়েছেন কাপালিক, কপালকুণ্ডলার প্রতিপালক, একজন যোগী সন্ন্যাসী। রয়েছেন মতি বিবি, নবকুমারের প্রথম স্ত্রী, যিনি কপালকুণ্ডলার প্রতি ঈর্ষায়িত হন। উপন্যাসের মূল বিষয়বস্তু হল প্রকৃতি ও মানব মনের সম্পর্ক, শহর ও গ্রামের জীবনের পার্থক্য, প্রেম ও বিবাহের জটিলতা, নারী ও পুরুষের সম্পর্ক। কপালকুণ্ডলা উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম দিকের একটি গুরুত্বপূর্ণ এবং এটি বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে একটি। এরপরে তিনি রচনা করেন মৃণালিনী, আরেকটি উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃণালিনী উপন্যাসটি একটি রোমান্টিক উপন্যাস, যেখানে প্রেম, বিশ্বাস এবং সামাজিক নিয়মকানুন সম্পর্কিত জটিলতাগুলি তুলে ধরা হয়েছে। এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসগুলির মধ্যে অন্যতম। এই উপন্যাসের কাহিনী হলো অনেকটা এরকম। উপন্যাসটির প্রেক্ষাপট হলো নবদ্বীপের একটি ঐতিহাসিক ঘটনা, যেখানে বখতিয়ার খিলজির আক্রমণের পর সেখানে মানুষের পলায়নের ঘটনা ঘটে। মৃণালিনী নামে এক সুন্দরী যুবতী হেমচন্দ্র নামে এক রাজপুত্রের সাথে প্রেম করে। তাদের প্রেম ছিল গভীর, কিন্তু সামাজিক ও রাজনৈতিক কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। হেমচন্দ্র মগধের রাজপুত্র, যিনি মৃণালিনীকে ভালোবাসেন। মৃণালিনী মথুরার এক সুন্দরী যুবতী হেমচন্দ্রের প্রেমে পড়ে। গিরিজায়া হেমচন্দ্রের পিতার বন্ধু, যিনি হেমচন্দ্রকে বোঝানোর চেষ্টা করেন। পশুপতি একজন ব্রাহ্মণ, যিনি হেমচন্দ্রকে মৃণালিনী সম্পর্কে বোঝাতে চেষ্টা করেন। লক্ষণ সেন নবদ্বীপের রাজা। মাধবাচার্য হেমচন্দ্রের পুরোহিত। উপন্যাসটিতে বঙ্কিমচন্দ্র প্রেম, বিশ্বাস ও সামাজিক নিয়মকানুন সম্পর্কিত জটিল বিষয়গুলি সুন্দরভাবে তুলে ধরেছেন। এটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কাজ। এই উপন্যাসের চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মৃণালিনী। উপন্যাসটির প্রধান চরিত্র, সে সুন্দরী, বুদ্ধিমান এবং আবেগপ্রবণ। সে হেমচন্দ্রকে ভালোবাসে এবং তার জন্য সব কিছু করতে প্রস্তুত। হেমচন্দ্র আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, এক শক্তিশালী বুদ্ধিমান রাজপুত্র। সে মৃণালিনীকে ভালোবাসলেও সামাজিক নিয়মকানুন তাকে অন্য পথে চলতে বাধ্য করে। গিরিজায়া হেমচন্দ্রের পিতার বন্ধু। সে হেমচন্দ্রকে বোঝানোর চেষ্টা করে যে মৃণালিনীকে ভালোবাসতে না পারা উচিত নয়। পশুপতি একজন ব্রাহ্মণ, যিনি হেমচন্দ্রকে মৃণালিনী সম্পর্কে বোঝানোর চেষ্টা করেন। লক্ষণ সেন নবদ্বীপের রাজা, যিনি বখতিয়ার খিলজির আক্রমণের শিকার হন। মাধবাচার্য হেমচন্দ্রের পুরোহিত, যিনি হেমচন্দ্রকে তার দায়িত্ব পালন করতে বলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরবর্তী উপন্যাস হল বিষবৃক্ষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসটি তৎকালীন সমাজের বিধবা বিবাহ ও বৈহ প্রথার মতো একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে লেখা। এই উপন্যাসের মূল কাহিনী রিভলভস রাউন্ড নগেন্দ্র এবং কুন্দনন্দিনীর প্রেম, যেখানে নগেন্দ্রের স্ত্রী সূর্যমুখী একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এই উপন্যাসের মূল কাহিনী অনেকটা এরকম। উপন্যাসটি নগেন্দ্র নামে এক বিবাহিত ব্যক্তি তার স্ত্রী সূর্যমুখী থেকে দূরে সরে গিয়ে বিধবা কুন্দনন্দীর প্রতি আকৃষ্ট হন। কুন্দনন্দী হলো একজন সুন্দরী, শিক্ষিত ও ধনী বিধবা। নগেন্দ্র তার প্রতি দুর্বল হয়ে পড়েন এবং তাদের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই ঘটনাটি নগেন্দ্রের স্ত্রী সূর্যমুখীর জন্য একটি আঘাত। এই উপন্যাসের প্রধান চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নগেন্দ্র একজন শিক্ষিত, মধ্যবিত্ত এবং বিবাহিত ব্যক্তি। তিনি কুন্দনন্দীর প্রতি আকৃষ্ট হন এবং তার স্ত্রী সূর্যমুখীকে অবজ্ঞা করেন। রয়েছেন কুন্দনন্দিনী, একজন সুন্দরী, শিক্ষিত এবং ধনী বিধবা। তিনি নগেন্দ্রের প্রতি আকৃষ্ট হন। রয়েছেন সূর্যমুখী, নগেন্দ্রের স্ত্রী। তিনি স্বামীর প্রতি অনুগত এবং ভালোবাসেন। কুন্দনন্দিনী এবং নগেন্দ্রের অবৈধ সম্পর্ক দেখে তিনি কষ্ট পান।
অন্যান্য চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো উপন্যাসে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, এর মধ্যে কুন্দনীর মা, নগেনের বন্ধু, অন্যান্য আত্মীয় স্বজন রয়েছেন। বিষবৃক্ষ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রভাবশালী সামাজিক উপন্যাস। এটি তৎকালীন সমাজে বিভিন্ন সমস্যা যেমন বিধবাহ এবং বহু বিবাহ এবং নারী পুরুষের সম্পর্ক নিয়ে আলোচনা করে। উপন্যাসটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কাজ এবং আজও পাঠকের মনে জনপ্রিয় স্থান দখল করে রয়েছে। এরপরে উপন্যাসটি হলো ইন্দিরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দিরা একটি ছোট্ট উপন্যাস, যা মূলত একটি প্রেম প্রীতির গল্প, যেখানে ইন্দিরা চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দিরা হলো এক সুন্দরী ও গুণবতী নারী, যে কিনা তার পরিবারের সম্মান ও ভালোবাসার প্রতীক। কাহিনী অনেকটা এরকম। ইন্দিরা উপন্যাসের মূল প্রেক্ষাপট হলো এক ধনী পরিবারের মেয়ে ইন্দিরার সাথে দরিদ্র কিন্তু গুণী রমন ও উপেন নামে দুই বন্ধুর ভালোবাসার সম্পর্ক। ইন্দিরার প্রতি রমেন ও উপেনের গভীর প্রেম, ইন্দিরার সরলতা, সৌন্দর্য, ভালো ব্যবহার গল্পটিকে এগিয়ে নিয়ে যায়। ইন্দিরা চরিত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো, ইন্দিরা হলো এক সাধারণ কিন্তু সুন্দরী ও গুণবতী মেয়ে। সে তার পরিবারের প্রতি গভীর ভালোবাসাময়ী এবং তাদের সম্মান রক্ষা করতে সচেষ্ট। ইন্দিরা চরিত্রটি মূলত এরকম সুন্দর ও আকর্ষণীয়। ইন্দিরা তার রূপের জন্য পরিচিত, তার সৌন্দর্য অনেকেই মুগ্ধ করে, বিশেষ করে রমন ও উপেনকে। ইন্দিরার গুণবতী, ইন্দিরা শুধু সুন্দরী নয়, সে ভালো মনের অধিকারী এবং সকলের সাথে ভালো ব্যবহার করে। সে সৎ ও সরল। ইন্দিরা খুব সরল এবং তার কোনো জটিলতা নেই। সে তার ভালোবাসার প্রতি অনুগত। পরিবার ও পরায়ণ। ইন্দিরা তার পরিবারের প্রতি গভীর ভালোবাসাময়ী এবং তাদের সম্মান রক্ষা করতে সচেষ্ট। উপন্যাসটির মূল বিষয়। ইন্দিরা উপন্যাসটি মূলত প্রেম ও ভালোবাসার গল্প, যেখানে ইন্দিরা চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপন্যাসের শেষ পর্যন্ত ইন্দিরার সরলতা ও ভালোবাসার প্রতি তার অনুগত মন তার প্রতি প্রেম জটিলতা সৃষ্টি করে, যা উপন্যাসটির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইন্দিরার পরেই তিনি লিখেছেন যুগলাঙ্গুরীয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যুগলাঙ্গুরীয় উপন্যাসটি একটি ছোট্ট প্রেম কাহিনী, যা প্রাচীন ভারতীয় পটভূমিকায় রচিত। এটি মূলত একটি উপকথা বা নভেলা, যেখানে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রেম ও ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। উপন্যাসটিতে প্রধান চরিত্রগুলি হল যুগলাঙ্গুরীয়, যিনি একজন ধনী ব্যক্তি, এবং এটি সুন্দর যুবতী যার নাম উল্লেখ করা হয়নি। কাহিনীর সংক্ষিপ্ত বিবরণগুলো একটু অনেকটা এরকম। যুগলাঙ্গুরীয় উপন্যাসের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রাচীন ভারতীয় প্রেমের গল্প তুলে ধরা হয়েছে, যেখানে যুগলাঙ্গুরীয় নামে এক ধনী ব্যক্তি এবং একজন যুবতীর মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কের মধ্যে বিভিন্ন বাধা ও জটিলতা দেখা যায়, যা তাদের ভালোবাসাকে আরও গভীর করে তোলে। এই উপন্যাসের প্রধান চরিত্রগুলো অনেকটা এরকম। যুগলাঙ্গুরীয় একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি, যিনি একটি যুবতীর প্রেমে পড়েন। যুগলাঙ্গুরীর প্রেমে পড়া যুবতীর নাম উপন্যাসে উল্লেখ করা হয়নি। অন্যান্য চরিত্রগুলি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটিতে আরও কিছু চরিত্র ব্যবহার করেছেন, যারা যুগলাঙ্গুরী ও যুবতীর সম্পর্কের মধ্যে বিভিন্নতা জড়িত। অন্যান্য তথ্য। যুগলাঙ্গুরী উপন্যাস সম্পর্কে আরও কিছু তথ্য হলো অনেকটা এরকম। যুগলাঙ্গুরীয় উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসটিকে উপকথা হিসেবে উল্লেখ করেছেন। উপন্যাসটির কাহিনী ও চরিত্রগত দিক থেকে দুর্বল বলে মনে হয়, তবে এটি
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেম ও ভালোবাসার প্রতি গভীর অনুভূতি প্রকাশ। যুগলাঙ্গিনী উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বাংলা সাহিত্যের প্রেম ও ভালোবাসার ধারায় নতুন মাত্রা যোগ করেছে। চন্দ্রশেখর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাসটি মূলত একটি ঐতিহাসিক রোমান্টিক উপন্যাস। এর কাহিনী চরিত্রগুলি বেশ আকর্ষণীয়। বাংলা চরিত্র চন্দ্রশেখর একজন শিক্ষিত বিদগ্ধ পণ্ডিত এবং গৃহী সন্ন্যাসী, যিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন। উপন্যাসটির কাহিনী অনেকটা এরকম। উপন্যাসটির প্রেক্ষাপট হলো 1756 থেকে 57 সালের বাংলা ও বিহারের রাজনৈতিক ও সামাজিক অবস্থা। এটি মীর কাসিমের ক্ষমতা দখলের সময়কালে, যেখানে বাংলা বিহারের বিভিন্ন আঞ্চলিক ক্ষমতা ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করত। উপন্যাসটি মূলত চন্দ্রশেখরের জীবন এবং তার বিভিন্ন ঘটনার মাধ্যমে এই সময়ের চিত্র তুলে ধরে। উপন্যাসের মূল চরিত্রগুলো অনেকটা এরকম। চন্দ্রশেখর উপন্যাসের প্রধান চরিত্র, যিনি একজন পণ্ডিত জ্ঞানী। তিনি একজন গৃহী সন্ন্যাসী, যিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন। শৈবলিনী চন্দ্রশেখরের স্ত্রী, যিনি একজন সাহসী বুদ্ধিমতী নারী। প্রতাপ চন্দ্রশেখরের একজন বন্ধু, যিনি একজন সাধারণ লোক এবং চন্দ্রশেখরের প্রতি খুবই শ্রদ্ধাশীল। মীর কাসিম ঐতিহাসিক চরিত্র, যিনি বাংলার নবাব ছিলেন এবং তার ক্ষমতা দখলের সময় উপন্যাসটি প্রেক্ষাপট তৈরি হয়। দলনী মীর কাসিমের একজন কর্মচারী, যিনি চন্দ্রশেখর ও তার বন্ধুর সাহায্য করেন। রমানন্দ চন্দ্রশেখরের গুরু, যিনি তাকে সন্ন্যাসী হিসাবে দীক্ষা দেন। উপন্যাসে চন্দ্রশেখর এর চরিত্রগুলি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে সম্পর্ক স্থাপন করে, বিভিন্ন ঘটনার মাধ্যমে তাদের মানসিক ও শারীরিক অবস্থা প্রকাশ করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসের বিভিন্ন চরিত্র বাস্তবসম্মতভাবে তুলে ধরেছেন, যা বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য অবদান। এরপরে তিনি রচনা করেন রাধারানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী একটি ছোট্ট উপন্যাস, যা বাংলা প্রেমের উপর ভিত্তি করে লেখা। গল্পের মূল বিষয়বস্তু হলো রাধারানী নামে একটি বালিকা প্রেম। 11 বছর বয়সের রাধারানী রথের মেলায় মালা বিক্রি করতে গিয়ে পথ হারায় এবং এক সদয় ব্যক্তি তাকে বাড়ি পৌঁছে দেয়। সময়ের সাথে সাথে রাধার জীবন অনেক পরিবর্তন হয়। কাহিনীটা এরকম। রাধারানী এক বালিকা রথের মেলা মালা বিক্রি করতে যায়, কিন্তু অন্ধকারে পথ হারায়। এক সদয় ব্যক্তি, যিনি তাকে রুক্মিণী কুমার নামে পরিচিত, রানীকে বাড়ি পৌঁছে দেয়। সময়ের সাথে রাধারানীর জীবন পরিবর্তন হতে থাকে এবং সে তার বাল্যকালের স্মৃতি ও প্রথম প্রেমকে মনে করে। গল্পের অন্য চরিত্রগুলি হলো কামাখ্যাবাবু এবং রুক্মিণী কুমার। চরিত্রগুলি অনেকটা এরকম। রাধারানী গল্পের প্রধান চরিত্র, তিনি বালিকা এবং বাল্য প্রেমের সাক্ষী। কামাখ্যাবাবু রাধারানীর পরিবারের একজন সদস্য। রুক্মিণী কুমার রাধারানীকে পথ দেখিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যক্তি। অন্যান্য তথ্যগুলির মধ্যে রাধারানী উপন্যাসের এরকম। রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট্ট উপন্যাস, যা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটি 1877 সালে প্রথম প্রকাশিত হয় এবং পরবর্তীতে তিনি সংস্করণে প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাল্য প্রেম এবং সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছেন। রজনী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। 1875 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম এই উপন্যাস প্রকাশিত হয়। এই বই আকারে প্রথম প্রকাশিত হয় 1877 সালে। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সজনীকান্ত দাশের মতে রজনী বাংলা ভাষায় প্রথম মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের জীবনদশায় এই উপন্যাসের বিভিন্ন সংস্করণ প্রকাশিত হয়েছিল।
তৃতীয় সংস্করণটি শেষ সংস্করণ, যেটি উপন্যাসের আধুনা প্রচলিত পাঠ। প্রকাশিত হয় 1887 সালে। 1896 সালে রজনী উপন্যাসের গুজরাটি অনুবাদ প্রকাশিত হয়। আর 1928 সালে উপন্যাসটি ইংরেজিতে অনুদিত হয়। জন্ম পেশা: কলকাতা শহরে রজনী নামে এক হতদরিদ্র ও জন্মান্ধ অবিবাহিতা কায়স্থের কন্যা প্রতিদিন রাম সদয় মিত্রের বাড়িতে ফুল বিক্রি করত। শচীনদের প্রতি অনুরাগ সম্পর্কে একটু তথ্য জেনে নেওয়া যাক। রাম সদয় দ্বিতীয় পক্ষের স্ত্রী লবঙ্গলতা তাকে খুবই স্নেহ করতেন। কোনো একদিন রাম সদয়ের প্রথম পক্ষের পুত্র শচীন্দ্রনাথ রজনীর চক্ষু পরীক্ষা করে। শচীন্দ্রনাথের হাতে স্পর্শে ও কথায় মুগ্ধ হয় রজনী। লবঙ্গ নিজ কর্মচারীর পুত্র গোপাল বসুর সাথে রজনীর সম্বন্ধ স্থির করেন ও বিয়ের যাবতীয় ব্যয় বহন করতে রাজি হন। গোপালের স্ত্রী চাপা এতে বাধা দেয়। এছাড়াও শচীনদের প্রতি অনুরাগবশত রজনী বিয়েতে অসম্মত হয়। পলায়ন: গোপন পরামর্শ করে চাপার ভাই হীরালালের সাথে রজনী পালিয়ে যায়। নৌকায় হীরালাল তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। এতে রজনী রাজি না হলে এটি জনহীন চরে হীরালাল তাকে নামিয়ে দেয় ও নৌকা নিয়ে চলে যায়। অসহায় অবস্থায় অন্ধ যুবতী রজনী জীবনের প্রতি বিতস্তত হয়ে আত্মহত্যার উদ্দেশ্যে গঙ্গায় ঝাঁপ দেয়। এক ইতর নৌকারোহী তাকে উদ্ধার করে কিছু দূরে গিয়ে পাশবিক অত্যাচারের চেষ্টা চালায়। এমনই চরম মুহূর্তে অমরনাথ নামে এক যুবক এসে রজনীকে রক্ষা করে। অমরনাথের আগমন: অমরনাথ কাশীতে জনৈক ব্যক্তির কাছে এক অন্ধ রমণীর জীবন বৃত্তান্ত ও সম্পত্তি গ্রাস করে অন্যের ভোগ করেছে শুনে এই রমণীকে সাহায্য করার উদ্দেশ্যে আগমন করেন। রজনীকে উদ্ধার করে জানতে পারে সেই ওই রমণী। পরে অনুসন্ধান করে আরও জানতে পারে রামসদয় মিত্র এই রজনীর সম্পত্তি ভোগ করছেন। রামসদয় পিতা বাঞ্ছারাম একদিন কোনো কারণে ছেলের উপর বিষণ্ণ ক্রুদ্ধ হন এবং ফলে মৃত্যুর পূর্বে তিনি তার সম্পত্তি রজনীকে দান করে যান। অমরনাথ রজনীকে নিয়ে তার মেসো রামচন্দ্র দাসের কাছে নিয়ে যান। বিষয় সম্পত্তি উদ্ধারের পর অমরনাথ রজনীকে বিয়ে করেন এবং রজনী তাতে সম্মত হন। শচীন্দ্রনাথও সমস্ত জেনে বিষয় সম্পত্তি ছেড়ে দিতে রাজি হন। লবঙ্গলতার প্রভাব এই উপন্যাসে কীরকম একটু দেখে নেওয়া যাক। বিষয় সম্পত্তি হাতছাড়া হবে ভেবে লবঙ্গলতার সাথে পরামর্শ করে রজনীর সাথে শচীন্দ্রের বিবাহের প্রস্তাব দেন, কিন্তু শচীন্দ্র তার প্রতি আকৃষ্ট না হয় লবঙ্গ এক সন্ন্যাসীর সাহায্য নেন। এতে শচীন্দ্র রজনীর প্রতি অনুরক্ত আসক্ত হলেও জটিল মানসিক রোগে আক্রান্ত হয় এবং সবসময় রজনীকে দেখতে চাইলে লবঙ্গ দেখলেন রজনীকে কাছে না পেলে শচীন্দ্র মারা যাবে। শচীন্দ্র লবঙ্গের নিজ সন্তান না হলেও তাকে নিজের সন্তান তুল্য স্নেহ করতেন। তিনি রজনীর সাথে বিয়ের জন্য উঠে পড়ে লাগেন, কিন্তু রজনী সংস্কারবশত অমরনাথের বিভিন্ন কাউকে বিয়ে করবেন না। এর বিনিময়ে সে নিজের সম্পত্তি ছেড়ে দিতে চাইল। অমরনাথের সন্ন্যাস ব্রত: অমরনাথও নিজে রজনীকেই চান, বিশ্বম্পত্তি নয়। লবঙ্গলতার অমরনাথকে ডেকে ভয় দেখান। এর বিফল হলে তিনি সকাতরে অনুরোধ করেন এবং রজনীর জীবন থেকে চলে যেতে। মহাপ্রাণ অমরনাথ তার সমস্ত বিষয় সম্পত্তি রজনী ও শচীন্দ্রের দিয়ে সন্ন্যাসব্রত গ্রহণ করে দেশান্তরী হন এবং রজনীর অন্ধত্ব দূর বিয়ে। এরপর রজনীর সাথে শচীন্দ্রের বিয়ে হলো। পরে সন্ন্যাসীর ওষুধে প্রভাবে অন্ধ রজনী আপন দৃষ্টি ফিরে পেলেও স্বামীর সহযোগে সুখী শান্তিতে সংসার ধর্ম পালন করতে লাগলো। রজনী উপন্যাসের মূল চরিত্রগুলির মধ্যে এইরকম রয়েছে। প্রধান নাম ভূমিকা রয়েছেন রজনী মুখ্য বিষয়। তারপরে কিছু কিছু চরিত্রে বেশ গুরুত্বপূর্ণ দিয়েছেন হয়তো সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার মধ্যে লবঙ্গলতা অমরনাথ অন্যতম। এছাড়াও রামসদয় মিত্র, শচীন্দ্রনাথ, গোপাল বসু, চাপা, হীরালাল,
রাজচন্দ্র দাস প্রমুখ উল্লেখযোগ্য চরিত্র। লর্ড লিটনের উপন্যাসের বিশেষ অংশের সংগ্রহ। লর্ড লিটন 1834 সালে দ্য লাস্ট ডেজ অফ পম্পে নামে একটি উপন্যাস লেখেন। এতে অন্যান্য চরিত্রের মধ্যে একজন ছিল এক অন্ধ ফুল বিক্রিকারী নারী চরিত্র নিডিয়া। এই চরিত্রের কিছু অংশ অবলম্বন করে রজনী চরিত্রের উপর প্রাধান্য রজনী সাহায্যে রচিত করা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল একটি সামাজিক উপন্যাস যা 1878 সালে রচিত হয়। এই উপন্যাসে কৃষ্ণকান্তের উইল কেন্দ্র করে একটি জটিল প্রেমের সম্পর্ক ও সামাজিক প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে। প্রধান চরিত্রগুলি হল গোবিন্দলাল, রোহিণী ও ভ্রমর। কাহিনীটা এরকম: কৃষ্ণকান্তের মৃত্যুর পর তার উইল নিয়ে গোবিন্দলাল, রোহিণী ও ভ্রমরের মধ্যে জটিলতা সম্পর্ক তৈরি হয়। কৃষ্ণকান্ত তার উইল এর সম্পত্তি নিজের ভাইপো গোবিন্দলালকে 8 আনা, 2 পুত্রকে 3 আনা করে, স্ত্রী কন্যাকে 1 আনা করে এবং ভাইপো গোবিন্দলালকে 8 আনা উইল করে ভালো চরিত্রের জন্য। গোবিন্দলাল চরিত্রটি অনেকটা এরকম: কৃষ্ণকান্তের ভাইপো যিনি রোহিণীর প্রতি দুর্বল এবং ভ্রমরের প্রতি বিরাগ দেখান। রোহিণী কৃষ্ণকান্তের ভাইপো কৃষ্ণকান্তের ভাইপো সুন্দরী, রূপবতী বিধবা এবং যার প্রতি গোবিন্দলালের দুর্বলতা রয়েছে। ভ্রমর গোবিন্দলালের স্ত্রী যিনি গোবিন্দলালের প্রতি ঈর্ষায়িত। উপন্যাসটিতে গোবিন্দলাল, রোহিণী এবং ভ্রমরের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। কৃষ্ণকান্তের উইলের কাহিনীটা এরকম: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল একটি সামাজিক উপন্যাস যা 1878 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে কৃষ্ণকান্তের উইল কেন্দ্র করে একটি জটিল প্রেমের সম্পর্ক ও সামাজিক প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে, যা প্রধান চরিত্রগুলির মধ্যে হয়েছে গোবিন্দলাল, রোহিণী ও ভ্রমর। কাহিনীটা এরকম: কৃষ্ণকান্তের মৃত্যুর পর তার উইল নিয়ে গোবিন্দলাল, রোহিণী ও ভ্রমরের মধ্যে জটিলতার সম্পর্ক তৈরি হয়। কৃষ্ণকান্ত তার উইল ও সম্পত্তি নিজের ভাইপো গোবিন্দলালকে 8 আনা, 2 পুত্র 3 আনা করে এবং স্ত্রী কন্যাকে 1 আনা এবং ভাইপো গোবিন্দলালকে 8 আনা উইল করে ভালো চরিত্রের জন্য। এইভাবে কিন্তু আমরা দেখতে পাই যে পরবর্তী উপন্যাসটি হলো রাজসিংহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাসটি একটি ঐতিহাসিক উপন্যাস যা 8টি খণ্ড এবং একটি উপসংহারে বিন্যস্ত। এই উপন্যাসের মূল চরিত্রগুলি হলো রাজসিংহ যিনি ক্ষমতাশালী এবং প্রভাবশালী ব্যক্তি। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলি রয়েছে কুলিনা যিনি একজন সাহসী এবং বুদ্ধিমতী নারী। এই উপন্যাসে মূল ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এবং রাজনৈতিক ঘটনা ও সামাজিক সম্পর্ক, ব্যক্তিগত আবেগ ও অনুভূতি একটি মিশ্রণ রয়েছে। কাহিনীটা এরকম: রাজসিংহ উপন্যাসের মধ্যযুগের বাংলা অঞ্চলের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। এখানে রাজসিংহ একজন শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি যিনি বিভিন্ন রাজনৈতিক ঘটনার সাথে জড়িত। তিনি তার ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করেন। তিনি তার পথে রুখে দাঁড়ায় বিভিন্ন জটিলতা ও ষড়যন্ত্র। উপন্যাসটিতে বিভিন্ন ঘটনা ও চরিত্রগুলি মাধ্যমে সময়ের প্রেক্ষাপট, সামাজিক সম্পর্ক এবং মানুষের আবেগ ও অনুভূতি তুলে ধরা হয়েছে। রাজসিংহ উপন্যাসের কাহিনীতে সামাজিক জটিলতা, ক্ষমতা দখলের কাহিনী এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা বেশি স্থান পেয়েছে। এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হলো রাজসিংহ উপন্যাসের প্রধান চরিত্র যিনি একজন শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি যিনি সমাজের শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য কাজ করেন। কুলিনা একজন সাহসী বুদ্ধিমতী নারী যিনি রাজসিংহের একজন গুরুত্বপূর্ণ সহযোগী এবং তার প্রতি অগ্নিকুল থাকেন। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে এই উপন্যাসে আরও অনেক চরিত্র রয়েছে যারা বিভিন্ন ঘটনার সাথে জড়িত এবং তারা এই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। বঙ্কিমচন্দ্র রাজসিংহ উপন্যাসটি একটি ঐতিহাসিক উপন্যাস যা ঐতিহাসিক প্রেক্ষাপট, সামাজিক সম্পর্ক, মানুষের আবেগ ও অনুভূতি একটি মিশ্রণ। এরপরে তিনি রচনা করেন আনন্দমঠ উপন্যাস।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি মূলত 1773 খ্রিস্টাব্দে উত্তরবঙ্গ ঘটিত ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা। এটি একটি আধা ঐতিহাসিক উপন্যাস যেখানে প্রধান চরিত্র হল জমিদার মহেন্দ্র, সন্ন্যাসী যক্ষী এবং দেবীর মতো চরিত্রগুলি। উপন্যাসের মূল কাহিনী রিভলভস অ্যারাউন্ড মহেন্দ্র, যিনি দুর্ভিক্ষে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সন্ন্যাসীদের সাথে মিলিত হন এবং দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হন। কাহিনী: উপন্যাসটি শুরু হয় মহেন্দ্র এবং কল্যাণী নামে এক দম্পতির পরিচয় দিয়ে। তারা দুর্ভিক্ষের সময় তাদের গ্রাম পদচিহ্নে খাদ্য জল ছাড়া আবদ্ধ হয়। তাদের কষ্টের মধ্যে মহেন্দ্র মনে দেশপ্রেমের জন্ম হয়। তিনি সন্ন্যাসী যক্ষীর সাথে দেশপ্রেমের মন্ত্রে গ্রহণ করে এবং বিভিন্ন শাসনের বিরুদ্ধে বিদ্রোহের জন্য প্রস্তুত হয়। মহেন্দ্রের নেতৃত্বে একটি দল ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে এবং বিভিন্ন স্থানে তাদের পরাজিত করে। উপন্যাসের শেষ অংশে মহেন্দ্রের মৃত্যু হয়, কিন্তু তার আদর্শ দেশপ্রেমী মানুষের মধ্যে বেঁচে থাকে। চরিত্র: মহেন্দ্র উপন্যাসের প্রধান চরিত্র। তিনি একজন জমিদার, দুর্ভিক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হন। কল্যাণী মহেন্দ্রের স্ত্রী, তিনি স্বামীর দেশপ্রেমের মন্ত্রে অনুপ্রাণিত হন এবং দেশপ্রেমের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত থাকেন। যক্ষী একজন সন্ন্যাসী, তিনি মহেন্দ্রের প্রেমের মন্ত্র দেন এবং তাকে বিদ্রোহের জন্য প্রস্তুত করেন। দেবী উপন্যাসে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি দেশপ্রেমী নারী, তিনি মহেন্দ্রকে সাহায্য করেন। অন্যান্য চরিত্রগুলির মধ্যে রয়েছে আনন্দ, দুর্গাবাবু এবং প্রতাপ। উপন্যাসের আনন্দমঠ উপন্যাসটি শুধুমাত্র একটি ঐতিহাসিক উপন্যাস নয়, এটি দেশপ্রেমী উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদের নতুন দিগন্ত উন্মোচন করেন। উপন্যাসের মূল বিষয়বস্তু হল দেশপ্রেম এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ। এই উপন্যাসটি আজও ভারতীয় জাতীয়তাবাদের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপরে তিনি রচনা করেন দেবী চৌধুরানী উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসটি রচিত হয়েছিল 1884 সালে। এটি প্রকাশিত হয়েছিল। এটি একটি ঐতিহাসিক উপন্যাস যেখানে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের মূল চরিত্রগুলি হল দেবী চৌধুরানী, যিনি এক সাধারণ মেয়ে, প্রফুল্ল, যিনি ব্রিটিশের অত্যাচার থেকে বাঁচতে এক সাধারণ রূপ ধারণ করেন। কাহিনী অনেকটা এরকম। উপন্যাসটির কাহিনী ব্রিটিশ শাসনের অত্যাচারে জর্জরিত বাংলার প্রেক্ষাপটে গড়ে উঠেছে। দেবী চৌধুরানী, যিনি এক সাধারণ মেয়ে ছিলেন, তিনি ব্রিটিশের অত্যাচারে শিকার হয়ে এক অসাধারণ রূপ ধারণ করেন এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি একদল ডাকাত সৃষ্টি করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করেন। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র ব্রিটিশদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষের মাধ্যমেই স্বাধীনতা অর্জন কথা তুলে ধরেছেন। এই উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল দেবী চৌধুরানী বা প্রফুল্ল, উপন্যাসের মূল চরিত্র, যিনি একজন সাধারণ মেয়ে থেকে ব্রিটিশের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক রূপে আবির্ভূত হন। রয়েছেন ভবানী পাঠক, দেবী চৌধুরানীর বিশ্বস্ত সহযোগী এবং তার অনুসারী। রয়েছেন ব্রজেশ্বর, দেবী চৌধুরানীর স্বামী, যিনি তার প্রতি অগাধ ভালোবাসায় মুগ্ধ। হরবল্লভ, দেবী চৌধুরানীর শ্বশুর, যিনি তার প্রতি বিদ্বেষপূর্ণ। উপন্যাসের মূল বিষয় হল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধ, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নারী শক্তির উত্থান, স্বাধীনতা অর্জনের জন্য সশস্ত্র সংগ্রামে প্রয়োজনীয়তা। এই উপন্যাসটি শুধুমাত্র একটি ঐতিহাসিক উপন্যাস নয়, এটি একটি রাজনৈতিক উপন্যাসও। বঙ্কিমচন্দ্র এই উপন্যাসের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধের কথা বলার পাশাপাশি স্বাধীনতা অর্জনের জন্য সশস্ত্র সংগ্রামের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। পরবর্তী উপন্যাসটি হল সীতারাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস সীতারাম। এটি ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত, যেখানে সীতারাম নামক এক স্থানীয় হিন্দু গোস্বামীর জীবনের মূল উত্থান ও সিদ্ধান্তগুলিকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে যায়।
উপন্যাসের মূল চরিত্র সীতারাম একাধারে বীর, সাহসী এবং পরোপকারী, যিনি একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনের জটিলতা, ভুল সিদ্ধান্ত তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে যায়। এই উপন্যাসের কাহিনীটা এরকম: সীতারাম উপন্যাসটি মুঘল সাম্রাজ্যের শেষ দিকে বাংলা এক স্থানীয় ভূস্বামী সীতারামের জীবন এবং তার রাজ্য প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে লেখা। সীতারাম একজন শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি, যিনি নিজের রাজ্য মোহাম্মদপুর প্রতিষ্ঠা করেন। তিনি ধর্মীয় সহনশীলতার প্রতি বিশ্বাসী ছিলেন এবং হিন্দু মুসলমানের মধ্যে সহযোগিতা স্থাপন করতে চেয়েছিলেন। উপন্যাসের কাহিনীতে সীতারাম ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক সিদ্ধান্তগুলি একে অপরের সঙ্গে জড়িত। তিনি একদিকে যেমন তার স্ত্রী ও সন্তানের প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন, অন্যদিকে তিনি নতুন রাজ্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন। এইসব ঘটনার মধ্যে সীতারামের ভুল সিদ্ধান্তগুলি তাকে নিজের ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। এই উপন্যাসের মূল চরিত্রগুলো হল সীতারাম। উপন্যাসের তিনি মূল চরিত্র, যিনি একাধারে বীর, সাহসী এবং পরোপকারী। তিনি একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনের জটিলতা ও ভুল সিদ্ধান্ত তাকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। সীতারামের স্ত্রী তার প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য দেখায়। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলি ঐতিহাসিক চরিত্র ও স্থানীয় ব্যক্তি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং রাজার রাজকুমারীতে স্থান পায়। উপন্যাসের মূল বিষয়বস্তু: বঙ্কিমচন্দ্র এই উপন্যাসে হিন্দু মুসলমান ঐক্যের উপর জোর দিয়েছেন। তিনি দেখিয়েছেন কিভাবে ভুল সিদ্ধান্ত ও অহংকার মানুষের জীবনকে ধ্বংস করতে পারে। উপন্যাসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ব্যক্তিগত জীবনের জটিলতা মিশ্রিতভাবে উপস্থাপন করা হয়েছে। সীতারাম উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ কাজ এবং এটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উপন্যাসটি তার ঐতিহাসিক উপন্যাস ও রচনা ও চরিত্র সৃষ্টির প্রতিভা একটি উদাহরণ। রাজমোহনস ওয়াইফ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহনস ওয়াইফ একটি ইংরেজি উপন্যাস, যা প্রথম ভারতীয় উপন্যাস হিসেবে পরিচিত। এটি মূলত দুটি বোন হেমাঙ্গী ও মাতঙ্গিনীর জীবন ও তাদের স্বামীর চরিত্রকে কেন্দ্র করে গঠিত। এই উপন্যাসে হেমাঙ্গী ও মাতঙ্গীর বিভিন্ন ধরনের জীবন ও তাদের স্বামীর প্রতি তাদের সম্পর্ক দেখানো হয়েছে। তা আজকের ভিডিওতে আমরা বঙ্কিমচন্দ্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ সহ বাকি আরও যে বিভিন্ন তথ্য রয়েছে, সম্পূর্ণ তথ্যগুলি পেয়ে যাবেন। তো ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওটির প্রতিও আপনারা অবশ্যই নজর দেবেন। আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।